সন্ধ্যার নরম আলোয় মফস্বলের ছোট্ট বাড়িটা যেন নিজের ভেতরেই ডুবে থাকে। সেই বাড়ির ভেতরেই সুখের সংসার করতেন নীলিমা ভাবি। শ্বশুর শাশুড়ি স্বামী আর দেবর মিলিয়ে ছোট্ট সুখের সংসার। কিন্তু সুখের মুখোশের আড়ালে জমেছিল এক নিষিদ্ধ টানাপোড়েনের গল্প, যেটা জানতেন কেবল দুজন, নীলিমা আর তার দেবর আদিত্য। বন্ধুরা, আমার আজকের পুরো গল্পটি শুনতে চাইলে কানে হেডফোন লাগিয়ে শুনতে থাকুন। আদিত্য বরাবরই ছিল একটু চুপচাপ, তবু ভাবির প্রতি তার দৃষ্টি ভাষা কখনোই স্বাভাবিক ছিল না। নীলিমাও সেটা বুঝতেন, কিন্তু বউ ভাবির সম্পর্ক, সমাজের দেয়াল সবকিছু উপেক্ষা করে মনকে আটকে রাখা কি এতই সহজ? দিনের পর দিন নীলিমা স্বামী বিজয়ের সঙ্গে দূরত্ব বাড়ছিল। বিজয় ছিল অফিস পাগল মানুষ, সংসার স্ত্রী সব যেন তার কাছে নিছক দায়িত্ব মাত্র। সেই ফাঁকা সময়ে নীলিমার নিঃসঙ্গতায় মিশে গিয়েছিল আদিত্যের চোখের গভীর ভাষায়। একদিন দুপুরে সবাই ঘুমিয়ে পড়েছিল। তারপর নীলিমা রান্নাঘরে ব্যস্ত ছিল। আদিত্য চুপচাপ এসে দাঁড়ালো তার পেছনে। তার নিঃশ্বাসের উষ্ণতায় নীলিমার গলায় এসে ঠেকল। প্রথমে নীলিমা পিছু হটলেন, কিন্তু আদিত্যের হাত তার কোমরে জড়িয়ে ধরতেই যেন সমস্ত শরীর থমকে গেল। সে বলল, ভাবি, আর পারি না তোমাকে শুধু ভাবি বলে ডাকতে। আদিত্যের কণ্ঠটা কাঁপছিল। নীলিমা কিছু বলতে পারছিল না। যে নিষিদ্ধ আকর্ষণ এতদিন ভেতরে চেপে রেখেছিল, সেটা যেন বাঁধ ভাঙা স্রোতের মতো বেরিয়ে এলো। সেদিন রান্নাঘরেই তাদের সম্পর্কের প্রথম ভাববিন্দু গড়িয়ে পড়ল। এরপর থেকে নীলিমা আর আদিত্যের মধ্যে শারীরিক সম্পর্ক একটা নিত্যদিনের অভ্যাস হয়ে দাঁড়ালো। প্রতিবার মিলনের পর নীলিমা নিজের মুখ আয়নায় দেখতেন আর নিজেকেই ঘৃণা করতেন। তবুও আদিত্যের ছায়া থেকে নিজেকে মুক্ত করতে পারতেন না। কিন্তু সমাজের চোখ পাখি দিয়ে কতদিন? 2 মাস কেটে গিয়েছিল। নীলিমার শরীরে পরিবর্তন দেখা দিতে লাগলো। সকালে বমি বমি ভাব, ক্লান্তি, অনিয়মিত মাসিক। ডাক্তারের কাছে গেলে তিনি বললেন, আপনি গর্ভবতী, 3 মাস চলছে। নীলিমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। বিজয়ের সঙ্গে অনেকদিন শারীরিক সম্পর্ক হয়নি, তাই নিঃসন্দেহে এই সন্তান ছিল আদিত্যের। কিন্তু সমাজ, পরিবার, বিজয়। নীলিমার আদিত্যকে সব বলল। আদিত্য প্রথমে নির্বাক হয়ে গেল, তারপর বলল, ভাবি, তোমাকে বিয়ে করব। সমাজ যা বলার বলুক, আমি আমাদের পাপের দায় নিব। কিন্তু নীলিমা জানতেন এটা এত সহজ নয়। শাশুড়ি, শ্বশুর, স্বামী, পুরো পাড়ার সবাই এই সম্পর্কের খবর পেলে তাদের বাঁচতে দেবে না। একদিন বিজয় হঠাৎ ওভারহেয়ার করল নীলিমা আর আদিত্যের কথোপকথন। সেই রাতেই বাড়িতে শুরু হলো চিৎকার চেঁচামেচি। শ্বশুর শাশুড়ি, পাড়া প্রতিবেশী সবাই একত্রিত হয়ে বসালো একটি সামাজিক বিচার সভা। একটা দেবর আর ভাবি একসঙ্গে? সমাজে মুখ দেখাবো কিভাবে? শাশুড়ির কণ্ঠে ঘৃণা। পাপের ফল পেটের সন্তান, এই ছেলেকে তো আমরা মানতে পারি না। বিজয় চিৎকার করে বলল। কেউ বলল, ভাবিকে বাড়ি থেকে বের করে দাও। কেউ বলল, সন্তান জন্ম নেওয়ার আগে নষ্ট করে দাও। নীলিমা আর আদিত্যের মাথার উপর দিয়ে যেন বজ্রপাত হচ্ছিল। তারা দুজনেই বুঝতে পারছিল এই সমাজ তাদের বাঁচতে দেবে না। একদিন গভীর রাতে হাত ধরাধরি করে তারা পাড়ার পাশের সেই পুরনো পুকুর ঘাটে গিয়ে দাঁড়ালো। আদিত্য বলল, ভাবি, আমাদের ভালোবাসা যদি পাপ হয়, তবে চলো এই পাপ নিয়েই শেষ হই। নীলিমা শুধু মাথা নাড়ালো। এরপর তারা পুকুরের গভীর জলে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু সমাজ কি তাদের মাপ করল? বছর খানেক পর থেকে শোনা যায়, সেই পুকুর ঘাটের দিকে কেউ গেলে এক মহিলা আর এক যুবকের কান্নার আওয়াজ শুনতে পায়। পাড়ার বৃদ্ধারা বলতো, ওরা দুজন পাপের শাস্তি পেতে পেতেই মরেও শান্তি পায়নি। কেউ কেউ রাতের আঁধারে দেখেছে এক গর্ভবতী মহিলা আর তার দেবর পুকুর ঘাটে বসে আছে, কিন্তু কাছে গেলেই মিলিয়ে যায় অন্ধকারে। নীলিমা আর আদিত্য যেন সমাজের অভিশাপ হয়ে থেকে গেল সেই পুকুর ঘাটে। 5 বছর কেটে গেল। নীলিমা ভাবি আর আদিত্যের দেবরের মৃত্যু হলো।
তাদের মৃত্যুর পর পাড়ার পুরনো সেই পুকুরঘাট আজও শুনশান পড়ে থাকে। সন্ধ্যার পর কেউ সেদিকে যায় না। গ্রামের মানুষ বলে, ওইখানে গেলে নীলিমা ভাবি আর আদিত্যের আত্মা টেনে নিয়ে যাবে। কিন্তু মানুষ ভয় পেলেও পাপ থেমে থাকে না। সেই গ্রামেরই আরেক পরিবার ছিল, কৃষ্ণদা আর তার ছোট ভাই বিমল। কৃষ্ণদার বিয়ে হয়েছিল শিউলি নামের এক সরল সিধে মেয়ের সঙ্গে। শিউলি ছিল সংসারী, শান্ত স্বভাবের, কিন্তু কৃষ্ণদার উদাসীনতা, অবহেলা আর বিমলের কোমল যত্ন একসময় শিউলির হৃদয়ে ঝড় তোলে। শিউলি আর বিমলের সম্পর্কটা অন্যরকম ছিল। শিউলি তার স্বামীর ছোট ভাইয়ের প্রতি আকৃষ্ট হননি, বরং প্রতিবেশী বিমল, যে কিনা তাদের বাড়ির পাশেই থাকতো। বিমলও ছিল একা, মা বাবা ছাড়া মানুষ। একদিন কৃষ্ণদার কাজে বাইরে থাকার সুযোগে শিউলি বিমলের বাড়িতে গিয়ে তার অসুস্থ মাকে দেখতে যায়। সেদিনের কথা, সেদিনের ছোট স্পর্শ, বিমলের চোখের আদর, সবকিছু মিলে এক অব্যক্ত সম্পর্কের সূচনা হয়। তাদের সম্পর্ক দিনে দিনে গভীর হতে থাকে। পাড়ার মানুষ টের পেলেও প্রথমে মুখ খোলেননি। কিন্তু পুরনো দেবর বাবের ঘটনার ছায়া টেনে এনে সমাজ আবারও বিদ্রূপ করতে শুরু করে। আবার পুকুরঘাটে নতুন পাপ জন্মাচ্ছে। শিউলি বুঝতে পারছিল সে কি ভুল করছে, কিন্তু হৃদয় বলে কথা, যেখানে যতই সমাজের শেকল টানা হোক না কেন, প্রেমের টান সেখানে ছিন্ন ভিন্ন করে দেয় সবকিছু। বিমলও জানতো এই সম্পর্ক তার জীবন শেষ করে দিতে পারে, কিন্তু নীলিমা আর আদিত্যের মৃত্যুর গল্প তার মনে বিদ্রোহ জাগিয়ে তুলেছিল। শিউলি, আমাদেরও এই পুকুরঘাটে ঝাঁপ দিতে হবে? বিমল একদিন প্রশ্ন করল। শিউলি চোখে জল নিয়ে বলল, না বিমল, আমরা তাদের মতো মরবো না, আমরা লড়বো। পাড়া একদিন তাদের সম্পর্ক পাশ করে দিল। শিউলির স্বামী কৃষ্ণদা মুখোশ খুলে সমাজের সামনে চিৎকার করে বলল, আমার বউ পাপ করলো, আমি এর বিচার চাই। সমাজের বিচার সভা আবার বসলো, কিন্তু এবার পরিস্থিতি বদলে গিয়েছিল। বিমল শিউলির হাত ধরে দাঁড়ালো সেই সভায়। তোমরা কারা আমাদের বিচার করার? তোমরা কি জানো কিভাবে তোমাদের ভদ্রতার মুখোশের আড়ালে তোমরাও পাপ করো? নীলিমা আর আদিত্যের কে তোমরা মেরেছ, এবার আমাদেরকে মেরে ফেলো। শিউলি বলল, আমি পাপ করেছি, যদি কাউকে ভালোবাসা পাপ হয় তবে এই পাপের জন্য আমি মাথা নত করব না। আমরা পালিয়ে যাব না, মরবো না, আমরা বাঁচবো তোমাদের সামনে দাঁড়িয়ে। শিউলি আর বিমলের এই দৃষ্টান্ত প্রথমে সমাজ গ্রহণ করতে পারেনি। তাদের প্রতি অমানসিক অত্যাচার চলতে থাকে, তুচ্ছ তাচ্ছিল্য, বয়কট, দোকান থেকে জিনিস দেওয়া বন্ধ। কিন্তু তারা দমে যাননি। নিজেদের খেটে খাওয়ার পথে বেছে নিয়ে তারা সংসার করতেন। একসময় পাড়া প্রতিবেশীরাও বুঝতে শুরু করলো এই সম্পর্ককে তারা থামাতে পারবে না, বরং শিউলি আর বিমলের ভালোবাসার কাছে হার মানল সমাজের গোড়ামি। কয়েক বছর পর শিউলি আর বিমলের ঘরে এক পুত্র সন্তানের জন্ম হয়। তারা সেই ছেলেকে আদিত্য নাম দেয়, যেন নীলিমার ভাবি আর আদিত্য দেবরের প্রতি এক নীরব শ্রদ্ধা জানানো। পুকুরঘাটে অভিশপ্ত কান্না শোনা যায় না। বলা হয় শিউলি আর বিমলের সাহসিকতায় সেই পুকুরঘাটের আত্মা মুক্তি পেয়েছিল। ভালোবাসা কখনো পাপ হতে পারে না, শুধু সমাজের সংকীর্ণতা ও কুসংস্কারই পাপের মুখোশ পরে, ভালোবাসাকে গলা টিপে মারে। কিন্তু শিউলি আর বিমলের মতো কিছু মানুষ জন্ম নেয় যারা সেই মুখোশকে খুলে দেয়। বন্ধুরা, আমার আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার আমার নতুন গল্প তৈরি করার অনুপ্রেরণা জাগায়। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।